আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক, যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা জুনায়েদ টিউটোরিয়ালের টিম ষষ্ঠ শ্রেণীর জন্য যে কোর্সটি নিয়ে এসেছি তার আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস, এবং এই ক্লাসের পরে আমরা ঠিক দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাসে যাব এবং সেখানে এমসিকিউ সলভ করার পরে আমরা চলে যাব তৃতীয় অধ্যায়ে। তো তোমরা যারা আমার ফেসবুক পেজ খোঁজো তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমার একমাত্র ফেসবুক পেজ যার নাম হচ্ছে জুনাইদস টিউটোরিয়াল। এটা আমার একমাত্র ফেসবুক পেজ। তোমরা যদি আমার ক্লাসের আপডেটগুলো পেতে চাও তাহলে এই পেজে লেগে থাকবা। তাহলে বিভিন্ন নোটস, পিডিএফ এবং যে এমসিকিউ গুলো সলভ করাবো এই এমসিকিউর পিডিএফ সহ তোমরা সেখানে পেয়ে যাবা। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের শেষ ক্লাসে। বুঝতে পারছো আমরা এই অধ্যায়ে কত কিছু আলোচনা করেছি। যা যা আলোচনা করেছি তা একটু দেখে নিই। প্রথম দিনে আমরা আমাদের প্রথম ক্লাসে এসে জেনেছি যে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ বাংলাদেশের যে ইতিহাস এটা ঠিক কিভাবে আসলো এটা জেনেছি। এখানে আমরা কয়েকটা যুগ পেয়েছি, ঠিক 6টা শাসন আমল পেয়েছি। গুপ্ত যুগ, শশাঙ্ক, তারপরে দেখো পাল রাজবংশ, তারপরে এখানে এসে আমরা আরো পেয়েছি সেন রাজবংশ, তারপরে আমরা পেয়েছি এদিক দেখো কৃষি, অর্থাৎ সেই সময়ের যে কৃষি এটা ঠিক কেমন ছিল এটা আমরা জেনেছি। তারপরে আসা যাক, তারপরে আমরা জেনেছি এখানে কুটির শিল্প, অর্থাৎ বাংলাদেশের তৎকালীন কুটির শিল্প কি ছিল, ব্যবসা বাণিজ্য, ধর্ম সম্প্রদায় এগুলো ঠিক কিভাবে চলতো এবং এগুলো কিরকম ছিল সে সম্পর্কে আমরা একটু ধারণা পেয়েছি। তারপরে আসা যাক বিনোদনে। বিনোদন কি? বিনোদন হচ্ছে মানুষ সে সময় আনন্দ কিভাবে করতো। এবং নেক্সট ডে এসেছি আমরা স্থাপত্যে, অর্থাৎ তখনকার মানুষের বাড়িঘর কেমন ছিল। ভাস্কর্য, চিত্রকলা, অর্থাৎ তখন কি মানুষ আর্টে অভ্যস্ত ছিল, অর্থাৎ মানুষ কি তখন ভাস্কর্য, বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করত। তারপরে জেনেছি প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য ও শিক্ষা, এবং তারপরে জেনেছি ভাষা ও সাহিত্য। সর্বশেষ আমরা যা আলোচনা করেছি তা হচ্ছে মুসলিম শাসন আমলে বাংলা, অর্থাৎ মুসলিম শাসন আমলে বাংলা ঠিক কিরকম ছিল। আর আজকে আমাদের আলোচনা হচ্ছে ঔপনিবেশিক যুগে বাংলার শাসন। তোমাদের সবাইকে আগে জানিয়ে রাখি ঔপনিবেশিক আসলে কি। ঔপনিবেশিক হলো কোনো কিছুর অধীনস্থ হয়ে যখন বাংলা চলে। এটা মূলত ধরা হয় ব্রিটিশদের কাল থেকে। ব্রিটিশরা যে সময় বাংলা অঞ্চলে আসে, ঠিক তারা যখন থেকে বাংলার এই শাসনভারের দিকে অগ্রসর হয়, ঠিক সেই সময়টাকে বলা হয় ঔপনিবেশিক যুগ। ঔপনিবেশিক যুগ বলা হয়েছে বাংলায় মধ্যযুগের পরবর্তী সময়কাল ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। অর্থাৎ মধ্যযুগের পরবর্তী সময়ে, অর্থাৎ মুসলিম শাসনের পরবর্তী সময়ে যে যুগটা এসেছিল এটা এসেছিল মূলত, এটাই হচ্ছে মূলত ঔপনিবেশিক যুগ। কেমন? আমরা 1757 সালে সেই নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার কাহিনী জানি। তিনি পলাশীর প্রান্তরে যুদ্ধে তার তার প্রাণ হারিয়েছিলেন এবং তিনি মির্জাফরের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন। দেখো, ঔপনিবেশবাদী ব্রিটিশরা এই সময় বাংলার উপর আধিপত্য বিস্তার করেছিল বলে এই সময়কালকে বলা হয় ঔপনিবেশিক যুগ। অর্থাৎ এই যুগকে মূলত ঔপনিবেশিক যুগ বলা হয় কেন? কারণ উপনিবেশবাদী অর্থাৎ যারা অপরকে শাসন করে, উপনিবেশবাদী অর্থাৎ অপরকে শাসনকারী ব্রিটিশরা এই সময় বাংলার উপর আধিপত্য বিস্তার করেছিল বলে এই সময়কালকে বলা হয় ঔপনিবেশিক শাসন। শুরুতে 1757 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে বাংলাকে শোষণ করে। অর্থাৎ প্রথমের দিকে যখন তারা প্রথম ক্ষমতায় আসে 1757 সালে 23শে জুন নবাব পরাজিত হওয়ার পরে, ঠিক সেই সময়ে কি হয়, তারা বাংলার মানুষকে শোষণ করা শুরু করে সেই সময় থেকে। তারপর 1857 সালে সংগঠিত সিপাহী বিপ্লব অর্থাৎ সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহের পরে কিন্তু বাংলা অঞ্চলে আর ব্রিটিশদের তেমন অস্তিত্ব, মানে কর্তৃত্ব তেমন একটা টিকে ছিল না। তারপরে চলে এলো ব্রিটিশ রানী। এই ব্রিটিশ রানী 47 সাল পর্যন্ত, অর্থাৎ 1947 পর্যন্ত বাংলা অঞ্চলকে শাসন করে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার পর থেকে শুরু করে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ দীর্ঘ সময়কালকে
ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই শাসনটাকে বলা হয় ঔপনিবেশিক শাসন কাল। এবার দেখো, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে বাংলার নামমাত্র নবাব হন বিশ্বাসঘাতক মির্জাফর আলী খান। তার পুরো নামটা একটু মনে রাখবা, যে মির্জাফরের পুরো নাম কি ছিল? মির্জাফরের পুরো নাম ছিল মির্জাফর আলী খান। তিনি কি ছিলেন? বিশ্বাসঘাতক ছিলেন। নবাবের কি ছিলেন? সেনাপতি ছিলেন। এবং তিনি নামমাত্র কেন বলা হয়েছে? কারণ তাকে শুধু সিংহাসনে বসিয়ে বিভিন্ন ধরনের শোষণ এবং বঞ্চনার কাজ করত এই ব্রিটিশরা বাংলা অঞ্চলকে শোষণ করে তারা আজকে উন্নতির শিখরে, কিন্তু বাংলা অঞ্চল যেখানে থাকার ঠিক সেখানেই পড়ে আছে। তারপর তারা ক্ষমতায় বসায় মীর জাফরের জামাতা মীর কাসিমকে, অর্থাৎ মীর জাফরের জামাই ছিল মীর কাসিম। মীর জাফরের পরে ক্ষমতায় বসায় মীর কাসিমকে। শুরুতে ব্রিটিশদের আজ্ঞাবহ থাকলেও পরে বিদ্রোহ করে বসেন মীর কাসিম, অর্থাৎ মীর কাসিম পরবর্তীতে কি করেন? বিদ্রোহ করেন। তিনি বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলা পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। বক্সারের একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ হওয়ার পর কি হয়? বাংলা পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। শুধু বাংলাই নয়, এরপর পুরো ভারত উপমহাদেশে ইংরেজ শাসন চলেছিল 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 200 বছর এখানে কি চলে? শাসন চলে। প্রথম দিকে ভারত শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরে শাসন ক্ষমতা গ্রহণ করেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া কি করেন? এই ক্ষমতা দখল করেন। এবং এই ক্ষমতা দখল করার ফলে কি হয় জানো? বাংলা অঞ্চলে কলহ সৃষ্টি হয়। তারপরে দেখো, রানীর পক্ষ থেকে ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশ শাসন করতেন, অর্থাৎ রানীর পক্ষ থেকে অর্থাৎ রানীকে উপদেষ্টা করে বাংলার ইংরেজ শাসকরা উপমহাদেশ শাসন করতেন। তাদের অপশাসনকে মেনে নিতে পারেনি বাংলার মানুষ, অর্থাৎ বাংলার মানুষ এই অপশাসনকে মেনে নিতে পারেনি। তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে। বিভিন্ন সময় বাংলার মানুষ কি করে? ইংরেজদের বিরুদ্ধে কি করে? আন্দোলন করে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, সিপাহী বিপ্লব, তিতুমিরের বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন, তারপরে কি নীল বিদ্রোহ সহ অনেকগুলো সংগ্রাম ও আন্দোলন এ সময় গড়ে উঠেছিল। শেষ অবধি শুরু হয় বিখ্যাত ভারত ছাড় আন্দোলন। ইংরেজরা 1947 খ্রিস্টাব্দে ভারত মহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়, অর্থাৎ অসহযোগ আন্দোলনের মুখে পড়ে ইংরেজরা 1947 সালে কি করে? ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এর ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। কখন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়? যখন ব্রিটিশরা বাংলা অঞ্চলকে ছেড়ে যায়। 1947 সালের 15ই আগস্ট ভারত এবং 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। পাকিস্তান ছিল দুটি ভিন্ন অঞ্চল নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে অনেক দূরে অবস্থিত দুটি ভূখণ্ডে পশ্চিম অংশটিকে বলা হতো পশ্চিম পাকিস্তান, আর পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান। অর্থাৎ এই যে আমাদের পাকিস্তান, এই পাকিস্তান বিভক্ত ছিল দুইটি অংশে। এই দুই অংশের মধ্যে আবার কিছু ভাগ ছিল, যে ভাগগুলোর মধ্যে ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এবার দেখো, তৎকালীন দুই খণ্ডে বিভক্ত পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে, অর্থাৎ পূর্ব পাকিস্তানিরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হতো, বিভিন্নভাবে শোষিত হতো। তারাও নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত। একটা পর্যায়ে অধিকার আদায় সংগ্রামে একত্রিত হয়ে পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের শাসকরা মূলত বুঝতে পারে পূর্ব পাকিস্তানিদের উপর তাদের আধিপত্য আর ধরে রাখা সম্ভব নয়। এবার বলা হয়েছে 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সৈন্যবাহিনী আক্রমণ চালিয়ে গণহত্যা শুরু করে, যা ইতিহাসে কালো রাত্রি নামে পরিচিত। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পূর্ব পাকিস্তানের মানুষ, তাই না? 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। এরপর 27শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবারও স্বাধীনতার ঘোষণা দেন। তাহলে স্বাধীনতার ঘোষক কে? স্বাধীনতার ঘোষক হচ্ছে মেজর জিয়াউর রহমান। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর 1971 সালে জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ।
এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং পরবর্তী দিন তোমাদেরকে আমি আমার এই আয়োজনের 100 প্লাস এমসিকিউ করাবো, তাই পরবর্তী ক্লাসটা মিস করবে না। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।